দর্শক আমন্ত্রণ প্রবাসের বাংলাদেশে পুরো সংবাদের সাথে থাকবো আমি রাবিয়া স্মৃতি। পাকিস্তান ভারত যুদ্ধবিরতিতে মধ্যস্থতার মধ্য দিয়ে পরমাণু সংঘাত ঠেকিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে দেয়া ভাষণে নিজেই এমন দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেছেন, বাণিজ্য বন্ধের হুমকি দেওয়ায় যুদ্ধ থামাতে রাজি হয়েছে দুই দেশ। জানিয়েছেন, পাক ভারত পরমাণু সংঘাত নিয়ে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়েছেন জরুরি এই ভূমিকা। একটি গোয়েন্দা তথ্য যা বড়সড় উদ্বেগের কারণ। জানা মাত্র পাক ভারত যুদ্ধের মাঝে দু দেশের নেতাদের সাথে যোগাযোগ করেন মার্কিন কর্মকর্তারা, তড়িঘড়ি করে চেষ্টা করেন মধ্যস্থতার। কিন্তু কি ছিল সেই উদ্বেগজনক তথ্য? এবার এ নিয়ে বোমা ফাটালেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানালেন, গোপন তথ্যটি ছিল ভয়াবহ পারমাণবিক হামলা সংক্রান্ত। ট্রাম্পের দাবি, পাক ভারত পারমাণবিক যুদ্ধ থামিয়ে দিয়েছেন তিনি। আমরা একটি পারমাণবিক সংঘাত বন্ধ করেছি। আমার মনে হয় এটি একটি ভয়ঙ্কর পারমাণবিক যুদ্ধ হতে পারত, মৃত্যু হতে পারত লক্ষ লক্ষ মানুষের। তা ঠেকাতে পেরে আমি খুবই গর্বিত। দুদেশের সীমান্ত যখন উত্তপ্ত, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ছাড়াও পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুজি ওয়াইলস। শুক্রবার সকালে পারমাণবিক হামলার তথ্য পেয়ে যুদ্ধবন্ধে আরও সক্রিয় ভূমিকা রাখার বিষয়ে একমত হন তিনজন। এরপর দ্রুত প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে যোগাযোগ করেন জেডি ভ্যান্স। আলোচনা শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন কল করেন ভ্যান্স। ভারতকে সরাসরি পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসার জন্য মোদীর প্রতি আহ্বান জানান তিনি। ভ্যান্স মোদির ফোন আলাপের পরপরই শুক্রবার রাতভর রুবিও সহ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অন্য কর্মকর্তারা টেলিফোনে যোগাযোগ চালিয়ে যান ভারত ও পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গে। সরাসরি হস্তক্ষেপের বদলে দু দেশের মধ্যে সংলাপকেই গুরুত্ব দিচ্ছিলেন তারা। উভয়ের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের হুমকিও দেন। শনিবার ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত বন্ধে জরুরি ভিত্তিতে মধ্যস্থতা করে আমার প্রশাসন। পরমাণু শক্তিধর দেশ দুটি একে অপরের বিরুদ্ধে মারমুখী অবস্থানে ছিল। ভয়ঙ্কর এ সংঘাত থামার কোনো লক্ষণই ছিল না। আমরা বলেছি, এবার থামো। যুদ্ধ যদি বন্ধ না করো তবে কারো সাথেই কোনো বাণিজ্যিক সম্পর্ক থাকবে না। কিন্তু সংঘাত থামালে বড় ধরনের বাণিজ্য হবে আমাদের মাঝে। তৎক্ষণাৎ তারা রাজি হয় যুদ্ধ বন্ধে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই বাণিজ্য নীতি নিয়ে খবরের শিরোনামে থাকছেন ট্রাম্প। এবার তিনি দাবি করলেন, আর কেউই তার মতো করে ব্যবহার করতে পারেনি বাণিজ্যকে। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। মালয়েশিয়ায় আয়োজিত হয়েছে মালয়েশিয়ান আসিয়ান ইউথ এসডিজি সামিট 2025। শনিবার কুয়ালালামপুরের একটি শপিং সেন্টারে হয় এই সামিট। এর আয়োজন করে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ, মালয়েশিয়া ফর এসডিজি এবং মাই এসডিজি একাডেমি। সহযোগিতা করে মালয়েশিয়ার যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়, মালয়েশিয়ান ইউথ কাউন্সিল এবং জাতিসংঘের মালয়েশিয়ার কান্ট্রি অফিস। অনুষ্ঠানের স্ট্র্যাটেজিক পার্টনার ছিল প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ইউথ হাব ফাউন্ডেশন। এই সংস্থাটির পক্ষ থেকে অংশ নেয় বহু প্রবাসী বাংলাদেশি। এছাড়া অতিথি হিসেবে ছিলেন সেখানে শ্রী সাইফুদ্দিন বিন আবদুল্লাহ, রবার্ট গাস, ডক্টর নাগুলেন্দ্রন সহ অনেকেই। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক মালয়েশিয়া প্রবাসী যুবক এবং তার মাকে লোহার রড এবং লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। সোমবার মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচচর ইউনিয়নের হাজিপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে। ভুক্তভোগী পরিবার জানিয়েছে যে দীর্ঘদিন ধরেই মালয়েশিয়া প্রবাসী রফিকুলের সাথে তার চাচা আমিনুল ইসলাম তালুকদারের জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে নিজ জমিতে কাজ করার সময় অতর্কিত রফিকুলের উপর হামলা চালায় শহীদুল ইসলাম তালুকদার, হাসিবুল ইসলাম সহ অজ্ঞাত 5 থেকে 6 জন। এই ঘটনায় রফিকুলের মা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। সৌদি আরবের চাঁদপুর সদর উপজেলা বিএনপির সৌদি শাখার উদ্যোগে নতুন কমিটি ঘোষণা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানী রিয়াদে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন সংগঠনের সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রিপন খান। প্রধান অতিথি হিসেবে ছিলেন চাঁদপুর জেলা বিএনপির প্রধান উপদেষ্টা বশির আহমেদ সরকার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আব্দুর রাজ্জাক গাজী এবং চাঁদপুর জেলা বিএনপির প্রধান সমন্বয়ক তাজুল ইসলাম গাজী। এ সময় শামীম খান, আলমগীর গাজী এবং জাকির হোসেন তরফদার সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন সেখানে। আলোচনা সভার পরে 51 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
নানা অপরাধ এবং অনিয়মে জড়িত অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে কুয়েত সরকার। প্রতিদিনই দেশে বিভিন্ন এলাকাতে চলছে এই অভিযান। এতে গ্রেফতার হচ্ছেন বহু প্রবাসী, তাদের মধ্যে রয়েছেন অনেক বাংলাদেশিও। অভিযুক্তদের কালো তালিকাভুক্ত করে পাঠানো হচ্ছে নিজ দেশে, দেয়া হচ্ছে নানা ধরনের শাস্তি। কুয়েত থেকে সহকর্মী মোহাম্মদ হিফজু মিয়ার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। উন্নত ভবিষ্যতের আশায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ প্রতিনিয়ত পাড়ি জমাচ্ছেন মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে, যার মধ্যে অবৈধভাবেও দেশটিতে বসবাস করছেন অনেকে। বৈধ ওয়ার্ক পারমিট বা পরিচয়পত্র না থাকায় সুযোগ মিলছে না চাকরি বা ব্যবসার। ফলে এসব অবৈধ অভিবাসীদের কেউ কেউ জড়িয়ে পড়ছেন অপরাধে। এমনকি বৈধ প্রবাসীদের মধ্যেও অনেকে আশ্রয় নিচ্ছে নানা অপরাধের। তাদের মধ্যে রয়েছে অনেক প্রবাসী বাংলাদেশীও। আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা যেভাবে আসেন বৈধভাবে আসেন এবং কুয়েতে বৈধভাবে চেষ্টা করেন, যাতে আমাদের বাংলাদেশিদের ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয়। এই অপরাধীদের জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনী। তাই প্রতিদিনই দেশটির বিভিন্ন এলাকায় পরিচালিত হচ্ছে অভিযান। এতে আটক হচ্ছেন বহু প্রবাসী। আমরা আইন কানুন মেনে চলবো, দেশের অনেক চেক চলতেছে এবং সবাই আইডি সাথে রাখবেন আর সবাই নিয়ম কানুন মেনে চলবেন। আটকদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাদের ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে নিজ দেশে। বন্ধ করে দেওয়া হচ্ছে ভবিষ্যতে কুয়েতে প্রবেশের সুযোগ। অপরাধ গুরুতর হলে নেওয়া হচ্ছে কারাদণ্ড ও জরিমানার মতো কঠোর ব্যবস্থা। এমন অবস্থায় কুয়েতে থাকা বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন কমিউনিটির নেতারা। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। ভারতীয় বাহিনীর তীব্র হামলার মুখে নতি স্বীকার করে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়েছে পাকিস্তান, এমন দাবি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে মোদী আরও দাবি করেছেন, অপারেশন সিন্দুরে শতাধিক পাকিস্তানি সন্ত্রাসী নিহত হয়েছে। অভিযান নিয়ে এই প্রথম আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছেন মোদী। এর আগে পাকিস্তান দাবি করে কাপুরুষের মতো হামলা চালিয়ে ভারতই আবার মীমাংসার অনুরোধ জানায়। এদিকে পাকিস্তানের সাথে লড়াইয়ে রাফাল ফাইটার জেট ধ্বংসের বিষয়ে মুখ খুললেও তা কৌশলে এড়িয়ে গেছে ভারত। পেহেলগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে অপারেশন সিন্দুর শুরু করে ভারতীয় সামরিক বাহিনী। তার পাল্টা জবাবে পাকিস্তানও শুরু করে অপারেশন বুনিয়ানুন মারসুস। লড়াই যখন তীব্র রূপ নেয় তখন গেল শনিবার যুদ্ধবিরতিতে সম্মত হয় দুপক্ষই। আর ভারতবাসী কি তরফ সে স্যালুট করতা হুঁ। সামরিক অভিযান এবং যুদ্ধবিরতি ইস্যুতে সোমবার প্রথমবারের মতো বক্তব্য দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে মোদী শুরুতেই অভিযান সফল করার জন্য ধন্যবাদ দেন সামরিক বাহিনীর সদস্যদের। জয় উৎসর্গ করেন ভারতীয় নারীদের উদ্দেশ্যে। हमारे देश की हर माता को, देश की हर बहन को और देश की हर बेटी को ये पराक्रम समर्पित करता हूं। মোদী দাবি করেন অভিযানে শতাধিক সন্ত্রাসী নিহত হয়েছে। পুরো বিশ্বের সামনে পাকিস্তানকে দুর্বল করে দিয়েছে ভারতীয় সেনারা, এমন দাবিও করেন তিনি। साथियों, ऑपरेशन सिंदूर আমাদের সেনারা পাকিস্তানের নির্ভুল অভিযান চালায়। সন্ত্রাসীরা স্বপ্নেও ভাবেনি ভারত এত বড় পদক্ষেপ নিতে পারে। কিন্তু সবাই যখন এক হয়, দেশকে প্রাধান্য দেয়, তখন দুঃসাহসী সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়। যখন পাকিস্তানে ভারতের মিসাইল ড্রোন আঘাত হানে, তখন তাদের অবস্থানই নয়, তাদের সাহসও মিটে গেছে। न्याय की अखंड प्रतिज्ञा है। ভাষণে ভারতীয় প্রধানমন্ত্রী দাবি করেন অভিযানের তীব্রতার কাছে নতি স্বীকার করতে বাধ্য হয় পাকিস্তানি সেনারা। ফলে তারা বাধ্য হয় যুদ্ধবিরতির জন্য। इसी मजबूरी में 10 मई की दोपहर को पाकिस्तानी सेना ने বাঁচার জন্য তারা রাস্তা খুঁজতে থাকে, সারা দুনিয়ার কাছে সাহায্য চায়, কিন্তু সব জায়গায় ব্যর্থ হয়ে আমাদের সামরিক বাহিনী কমান্ডারের কাছে তারা নতি স্বীকার করে। তারা বলেছে যে পাকিস্তান আর হামলার সাহস করবে না। তাই সবকিছু বিবেচনায় আমরা এই অভিযান স্থগিত করেছি। आतंकियों को मौत के घाट उतार दिया गया था। এর আগে যুদ্ধবিরতি লঙ্ঘন ইস্যুতে ব্রিফ করে পাকিস্তান আইএসপিআর। কাপুরুষের মতো হামলা চালিয়ে নিজেরাই আবার মীমাংসার অনুরোধ জানিয়েছে ভারত, এমন দাবি ইসলামাবাদের।
অন্যদিকে ধ্বংস হওয়া রাফাল ফাইটার জেট নিয়ে অবশেষে মুখ খুলেছে ভারত। বিষয়টি অস্বীকার না করলেও তা কৌশলে এড়িয়ে যান ভারতীয় এয়ার মার্শাল একে ভারতী। ক্ষয়ক্ষতির জন্য তথ্য না দিলেও ভারতের দাবি সফল হয়েছে অপারেশন সিন্দুর। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। জাপানে মুসলিম উম্মাহ নিহন মুনের উদ্যোগে আয়োজিত হয়েছে ইসলামী আলোচনা সভা। টোকিওর কাতসুশিকা সিটিতে হয় এই আয়োজনটি। উপস্থিত ছিলেন সেখানে বহু প্রবাসী বাংলাদেশি। অনুষ্ঠানে ইসলামের দাওয়াত ছাড়াও আলোচনা করা হয় প্রবাস জীবনের সহজভাবে ইসলাম চর্চার বিভিন্ন দিক নিয়ে। সভাপতিত্ব করেন এখানে সংগঠনের সভাপতি মইনুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন মোস্তফা মিয়া, বিপ্লব মুন্সি, আমানুর সাব্বির, নজিমা নোমান, মোর্শেদুল আলম সহ অনেকেই। সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের আয়োজনে উদযাপিত হয়েছে ৭৭তম ইঞ্জিনিয়ার্স ডে। শারজাহের একটি হোটেলের হলরুমে হয়েছে এই অনুষ্ঠানটি। আয়োজন করে NRB ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস UAE। ২ শতাধিক বাংলাদেশি প্রকৌশলী এবং পেশাজীবী এতে অংশ নিয়েছেন। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন UAEর সভাপতি মোয়াজ্জেম হোসেন। সঞ্চালনায় ছিলেন মইনুল ইসলাম। বক্তব্য রাখেন সেখানে সংগঠনের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম। উপস্থিত ছিলেন ডক্টর মতিউর রহমান, AKM নিজাম, মাসুদ পারভেজ, তানভীর আহমেদ, আব্দুল মাতিন সহ বহু প্রবাসী বাংলাদেশি। মধ্যপ্রাচ্যের ইঞ্জিনিয়ারদের যে কোয়ালিটি বা যে জিনিসগুলো জানা দরকার, এটা ট্রেনিং আমরা বাংলাদেশে দিয়ে দিব। সরকার আমাদেরকে অবকাঠামোগত সাহায্য, লজিস্টিক সাহায্য সহযোগিতা করবেন। আমরা এখান থেকে এক্সপার্টাইজ যে সার্ভিস, আমাদের লোক দিয়ে আমরা ট্রেনিং লোক তৈরি করে দিব। ইনশাল্লাহ আমাদের রেমিটেন্স প্রভাব বাড়বে। এই হাইটেকের জায়গায় অসংখ্য প্রকৌশলী এবং আর্কিটেক্টের জন্য জবের অপার সম্ভাবনা তৈরি হয়েছে। আমাদের দেশের পদচিহ্ন হারিয়ে যাচ্ছে। এর জন্য আমরা বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাই, অচিরেই টোটাল ভিসা খুলতে না পারলেও অ্যাটলিস্ট প্রফেশনালদের ভিসাগুলোকে ওপেন করার ব্যাপারে ভূমিকা রাখা। 4 দশকের সংঘাতের পর অবশেষে বিলুপ্তির ঘোষণা দিল তুরস্কের বিদ্রোহী গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি PKK। গেল ফেব্রুয়ারিতে অস্ত্র সমর্পণের ঘোষণা দিয়েছেন কারাবন্দী কুর্দি নেতা আবদুল্লাহ ওসলান। তারই ধারাবাহিকতায় বিদ্রোহী গোষ্ঠীটি বিলুপ্ত করা হলো। এদিকে সশস্ত্র গোষ্ঠীর এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাধারণ কুর্দিরা। কুর্দিদের মর্যাদা এবং অধিকার নিশ্চিতের আহ্বানও জানিয়েছেন সরকারের কাছে। গেল ফেব্রুয়ারিতে কারাগার থেকে অস্ত্র সমর্পণের ঘোষণা দেন কুর্দি বিদ্রোহীদের নেতা আবদুল্লাহ ওসলান। তখন থেকে আলোচনা চলছিল সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি PKKর ভবিষ্যৎ নিয়ে। বিদ্রোহী গোষ্ঠীটি বিলুপ্ত করা হবে এমন আলোচনা চললেও ছিল নানামুখী অনিশ্চয়তা। তবে সব শঙ্কা দূর করে সোমবার PKK বিলুপ্তির ঘোষণা এলো। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ ঘোষণা করছে PKK। সশস্ত্র আন্দোলনের পরিবর্তে গণতান্ত্রিক চর্চায় যোগ দেবে কুর্দি রাজনৈতিক দলগুলো। 40 বছর ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধে কুর্দি বিদ্রোহীদের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাধারণ তুর্কিরা। এর পাশাপাশি কুর্দিদের অধিকার নিশ্চিতের আহ্বানও জানান তারা। যদি বিদ্রোহীদেরকে সামাজিক এবং গণতান্ত্রিক সুযোগ দেয়া হয়, তাহলে আমার মনে হয় এটা তুরস্কের জন্যই ভালো হবে। এখানে শুধু অস্ত্র সমর্পণই মুখ্য বিষয় নয়, ইস্যুটা হলো কুর্দিদের আপন করে নেয়ার বিষয়টি। তাদেরকে যেন আলাদা করে না বলা হয় তোমরা তুর্কি নাও, বরং তোমরা কুর্দি। তাদেরকে চাপে রাখা উচিত নয়। 1978 সালে PKK প্রতিষ্ঠা করেন কুর্দি নেতা আবদুল্লাহ ওসলান। স্বাধীনতার দাবিতে একসময় সশস্ত্র বিদ্রোহ শুরু করে সংগঠনটি। 90-এর দশকে স্বাধীনতার দাবি থেকে সরে এসে স্বায়ত্তশাসিত ভূখণ্ডের দাবি তোলে PKK। তুরস্কের পাশাপাশি পশ্চিমাদের সন্ত্রাসী তালিকাতে ওঠে PKKর নাম। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। কক্সবাজার টেকনাফে নাফ নদীতে মাছ ধরার সময় নৌকা লক্ষ্য করে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির ছোড়া গুলিতে 2 বাংলাদেশি আহত হয়েছেন। সোমবার সকাল 10টার দিকে শাহপুরের দ্বীপ নাফ নদীর শূন্যরেখাতে এই ঘটনাটি ঘটেছে। গুলিবিদ্ধ হেদায়েত এবং হোসেন কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বর্তমানে। তারা জানিয়েছে যে ভোরে জালিয়াপাড়া থেকে নৌকা নিয়ে নদীতে মাছ ধরতে যায় 5 জন জেলে। 10টার দিকে হঠাৎই তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে আরাকান আর্মি। এই সময় গুলিবিদ্ধ হয় হেদায়েত এবং হাসান। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে 2 বাসের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন কমপক্ষে 32 জন, একজন নিহত হয়েছেন। রোববার ভোররাতে অন্তত 62 জন পর্যটক নিয়ে লস অ্যাঞ্জেলসের ক্যাসিনো থেকে কোরিয়া টাউনের দিকে যাত্রা করছিল এই বাসটি। এ সময় ধাক্কা লাগে উল্টো দিক থেকে আসা একটি এসইউভির সাথে। মুহূর্তেই এসইউভিতে আগুন লেগে যাওয়ায় ঘটনাস্থলেই পুড়ে মারা যায় গাড়ির চালক। অন্যদিকে ভয়াবহ ধাক্কায় চূর্ণ বিচূর্ণ হয়ে যায় বাসের সামনের অংশ। এ সময় চালক সহ 31 জনকে উদ্ধার করে পুলিশ। গুরুতর আহত বাকি 32 যাত্রীকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। সংঘর্ষের কারণ খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে পুলিশ। দর্শক, এই ছিল প্রবাসী বাংলাদেশের আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।